মেয়েরা কিন্তু মানে প্রচণ্ড আকর্ষিত হয় এরকম ভয়ঙ্কর ক্রিমিনাল যে কিনা মেয়েদের মাথা কেটে সেটা দিয়ে ট্রফি সাজিয়ে রাখতো। অনেক ক্ষেত্রে দেখা যায় যে মস্তিষ্কের গঠন যদি অস্বাভাবিক হয় তবুও কোনো কোনো মানুষের মধ্যে সাইকোপ্যাথের বৈশিষ্ট্য প্রকাশ পায় না। প্রতি 1000 জন সাইকোপ্যাথে একজন হয়তো সিরিয়াল কিলার হয়। সাইকোপ্যাথ এবং সোশিওপ্যাথ ভয়াবহ মানসিক রোগ, এই টার্মটা কিন্তু আসলে সব ক্ষেত্রে সত্যি নয়। হ্যালো ডিয়ার ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি ডক্টর মালিহা তাবাসসুম আবার চলে এসেছি দ্বিতীয়বারের মতো নতুন একটি টপিক নিয়ে। নেক্সট বিডি প্রেজেন্স ডিবাঙ্ক উইথ ডক্টর মালিহায়। আজকে আমাদের টপিক সাইকোপ্যাথ, সোশিওপ্যাথ এবং নার্সিসিস্টদের নিয়ে প্রচলিত আমাদের সমাজে কিছু মিথ এবং কিছু ভুল ধারণা, যেগুলো আজকে আমরা সংশোধন করার চেষ্টা করব। সাইকো শব্দটার সাথে আপনারা অনেকেই পরিচিত। আমাদের খেলার মাঠে কোনো একটা বন্ধু যদি একটু একগুয়েমি করে বা যেটাকে বাংলা ভাষায় বললে বলা যায় ঘাড়তারামি করা, এ ধরনের বন্ধুদের আমরা বলি, এই তুই সাইকো নাকি? কিংবা যদি কারো বাবা মা অনেক বেশি রাগী হয় কিংবা কোনো শিক্ষক পিটিয়ে যদি আমাদের ছাল চামড়া তুলে দেয়, তাহলে আমরা যখন বন্ধুদের মধ্যে আড্ডা দিই তখন বলি, অমুক স্যারকে চিনিস? পুরাই সাইকো। তমুক বন্ধুর বাবাকে চিনিস? পুরাই একটা সাইকো। খুব রাগী মানুষদেরও আমরা সাইকো বলি। আবার দেখা গেল কারো চরিত্র যদি অনেক খারাপ হয় কিংবা কোনো একটা পার্টনারের মধ্যে কারো দোষে যদি ডিভোর্স হয়ে যায়, তখন আমরা বলি ওই মেয়েটার হাজব্যান্ড পুরা সাইকো ছিল, সেই জন্য ডিভোর্স হয়ে গেছে। দেখুন, এই সাইকো শব্দটার কত রকম ব্যবহার। আবার সিরিয়াল কিলারদেরকেও অনেকে বলে সাইকোপ্যাথ। তো সত্যিকার অর্থে সাইকো কারা, এটা কিন্তু আমরা অনেকেই জানি না। আবার ধরুন, আমরা মেয়েরা অনেকেই আয়নার সামনে দীর্ঘক্ষণ বসে থাকতে পছন্দ করি। নানা অঙ্গভঙ্গি করে আমরা নিজেদেরকে সাজাই, হেয়ার স্টাইল করি, মেকআপ করি। এবং অনেক ছেলেরাই রয়েছে যারা আমাদেরকে বলে, এই মেয়েটা পুরো নার্সিসিস্ট, নিজেকে ছাড়া কিচ্ছু বোঝে না, সারাক্ষণ সাজে। আবার অনেকে রয়েছে যারা সাইকোপ্যাথদের মতো অত ভয়ঙ্কর না, কিন্তু যাদের খুব একটা বন্ধু হয় না, বা হলেও তারা বন্ধুত্বটাকে টিকিয়ে রাখতে পারে না, তারা একটা সম্পর্ক থেকে আরেকটা সম্পর্কে ছুটে চলে। এ ধরনের মানুষদেরকে বলা হয় সোশিওপ্যাথ। আপনারা যারা শার্লক হোমসের গোয়েন্দা কাহিনী পড়ে থাকবেন, তারা কিন্তু জানেন যে শার্লক হোমসকে বলা হয় হাই ফাংশনিং সোশিওপ্যাথ। এই যে সাইকোপ্যাথ, সোশিওপ্যাথ, নার্সিসিস্ট, এই টার্মগুলো কিন্তু আমরা প্রত্যেকে অনেক বেশি ব্যবহার করি, কিন্তু আমরা অনেক ক্ষেত্রেই টার্মগুলোকে ভুলভাবে ব্যবহার করি। কোথায় ব্যবহার করতে হবে সেখানে না করে আমরা অন্য একটা জায়গায় ব্যবহার করি, সেখানে এটি ব্যবহার করার কোনো প্রশ্নই নেই। যেমন একটা রাগী মানুষকে যখন সাইকো বলা হচ্ছে, এটা কি ঠিক? না। তার অ্যাঙ্গার ম্যানেজমেন্টের ইস্যু রয়েছে, এটা কিন্তু ভিন্ন একটি মানসিক রোগ, এটি সাইকোপ্যাথি নয়। আবার ধরুন, অনেকে বন্ধু বান্ধবদের সাথে মিশতে পছন্দ করে না, তারা বাই চয়েস একা থাকতে পছন্দ করে। হ্যাঁ, এ ধরনের মানুষদের বলে সিজোয়েড পার্সোনালিটি ডিসঅর্ডারে আক্রান্ত মানুষ। আবার অনেকে রয়েছে যারা অনেক মানুষের সাথে মিশতে চায়, কিন্তু তাদের দেখলে সবাই মুখ ভ্যাংচায়, তাদেরকে মানুষ পছন্দ করে না, তাদেরকে এড়িয়ে চলে। তো এ ধরনের মানুষরাও কিন্তু ভেতরে ভেতরে এক ধরনের একাকিত্বে ভোগে, এরা কিন্তু সাইকোপ্যাথ নয়, এরা সিজোটাইপাল পার্সোনালিটি ডিসঅর্ডারে আক্রান্ত মানুষ। আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা অনেক ক্ষেত্রেই সাইকোপ্যাথদের ভুলভাবে আখ্যায়িত করি, অন্য কোনো পেশেন্টদের আমরা সাইকোপ্যাথ বলি। এটা কি ঠিক? মোটেও ঠিক না। আজকে আমরা জানবো যে সাইকোপ্যাথ, সোশিওপ্যাথ এবং নার্সিসিস্টদের নিয়ে আমাদের সমাজে এবং পুরো পৃথিবীতে কী ধরনের মিথ বা কুসংস্কার প্রচলিত রয়েছে এবং সেগুলোর সঠিক রূপটা আসলে কি। সাইকোপ্যাথ মানেই সিরিয়াল কিলার। আপনারা সবাই এই টার্মটা জেনে থাকবেন। আপনারা ভাবেন যে কেউ যদি সাইকোপ্যাথ হয় তার মানে নিশ্চয়ই সে ভয়ঙ্কর খুনি। ব্যাপারটি কি আসলেই তাই? একদমই না। সাইকোপ্যাথ শব্দটি এসেছে সাফারিং সোল এই দুটো টার্ম থেকে। 1888 সালে JLA কচ নামে একজন মনোবিজ্ঞানী সর্বপ্রথম এই শব্দটা ব্যবহার করেন। এই শব্দটা কিন্তু যারা আধুনিক মনোচিকিৎসক রয়েছেন তারা তাদের চিকিৎসা বিজ্ঞানের বাইবেল হিসেবে পরিচিত সাইকিয়াট্রিক বাইবেল DSM-5 বা ডায়াগনস্টিক অ্যান্ড স্ট্যাটিস্টিক্যাল ম্যানুয়াল পঞ্চম সংস্করণে এটিকে রাখেনি, সাইকোপ্যাথ শব্দটাকে তারা রাখেনি। এবং সাইকোপ্যাথ শব্দটির বদলে ব্যবহার করা হয় অ্যান্টি সোশ্যাল পার্সোনালিটি ডিসঅর্ডার বা সমাজ বিরোধী কিছু ব্যক্তিত্বের ব্যাধি। এই সমাজ বিরোধী ব্যক্তিত্বের ব্যাধির ভেতরে একটি অন্যতম অংশ হচ্ছে সাইকোপ্যাথি এবং সোশিওপ্যাথি। এই টার্ম দুটোকে মনোবিজ্ঞানীরা ব্যবহার করে কিংবা সাইকোলজিস্ট যারা রয়েছে তারা ব্যবহার করে, কিন্তু ডক্টররা বা সাইকিয়াট্রিস্টরা ব্যবহার করে ASPD বা অ্যান্টি সোশ্যাল পার্সোনালিটি ডিসঅর্ডার। তো সিরিয়াল কিলার যারা বা যারা একের পর এক মানুষ খুন করে,
তারা কিন্তু এই অ্যান্টি সোশ্যাল পার্সোনালিটি ডিসঅর্ডারের অন্তর্ভুক্ত খুব অল্প একটা পরিসরে বিলং করে। বলা যায় যে পুরা পৃথিবীতে যদি 100 জন মানুষে একজন সাইকোপ্যাথ হয়, সেই 100 জনের একজনের ভেতরে আরও অনেক ছোট্ট ক্ষুদ্র একটা অংশ বিশেষ দখল করে সিরিয়াল কিলাররা। বলা যায় প্রতি 1000 জন সাইকোপ্যাথে একজন হয়তো সিরিয়াল কিলার হয়। তো রেশিওটা কিন্তু আপনারা বুঝতেই পারছেন খুবই নগণ্য। তাই ঢালাওভাবে প্রত্যেকটা সাইকোপ্যাথি সিরিয়াল কিলার এটা কিন্তু একটা ভুল ধারণা। নীতিকথা কিংবা নীতিশাস্ত্রের অর্থ সাইকোপ্যাথ বা সোশিওপ্যাথরা বোঝে না, এই লাইনটি কিন্তু পুরোপুরি মিথ্যে নয়, কিছু কিছু ক্ষেত্রে কিন্তু এটি সত্যি। নীতিকথা বা নীতিশাস্ত্রকে বলা হয় সোশ্যাল কগনিশনের অংশ। আমরা একটা সমাজে থাকি, সেখানকার রীতিনীতি আমাদেরকে পরিশীলিত করে, সেই রীতিনীতি মেনে আমরা ব্যক্তিগত জীবনে চলার চেষ্টা করি, আমাদের ব্যক্তিগত জীবনে সেই রীতির প্রতিফলন হয়। এই পুরো প্রসেসকে বলা হয় সোশ্যাল কগনিশন। হ্যাঁ, আমাদের ডিসিশন মেকিং, থট প্রসেস সব কিছুই সেই সোশ্যাল নর্মস কি করে, প্রভাবিত করে। তো যারা সাইকোপ্যাথ রয়েছে তাদের ক্ষেত্রে অগ্র মস্তিষ্কের একটা নির্দিষ্ট অংশ, যেটার নাম সুপিরিয়র টেম্পোরাল জাইরাস, এই অংশটা সঠিকভাবে কাজ করে না। ঠিক এই কারণে তাদের ক্ষেত্রে সোশ্যাল কগনিশন মেনে চলার কোনো প্রয়োজনীয়তা দেখা দেয় না এবং তারা অনেকটা সমাজের নীতির বিরুদ্ধে গিয়ে চলে। এবং সাইকোপ্যাথদের অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে তাদের মধ্যে কোনো অনুশোচনা বোধ এবং এমপ্যাথি বা অপরের দুঃখকে অনুভব করার ক্ষমতাটা নেই। সাইকোপ্যাথি এবং সোশিওপ্যাথি ভয়ানক মানসিক রোগ, এটি প্রচলিত একটি মিথ। চলুন এই মিথটাকে আমরা ডিবাঙ্ক করার চেষ্টা করি। সাইকোপ্যাথি এবং সোশিওপ্যাথি এই দুটো আমরা একটু আগেই জেনেছি যে এএসপিডি বা অ্যান্টি সোশ্যাল পার্সোনালিটি ডিসঅর্ডারের অন্তর্ভুক্ত। আপনারা বলতে পারেন সোশিওপ্যাথ শব্দটার উদ্ভব কিভাবে হলো। সোশিওপ্যাথ মূলত সাইকোপ্যাথেরই একটি প্রকরণ। প্রথমত যারা সাইকোপ্যাথ নিয়ে গবেষণা করেন তারা দেখেন যে সাইকোপ্যাথদের ক্ষেত্রে মস্তিষ্কের বিভিন্ন অংশ এবং ক্রোমোজোমের অন্তর্গত যে জিন, সেই নিউরোবায়োলজিক্যাল এবং জেনেটিক এই ব্যাপারগুলোর সাথে এনভায়রনমেন্টাল বা পরিবেশীয় ফ্যাক্টর কিন্তু একটা প্রভাব বিস্তার করে। ধরা যাক উদাহরণ হিসেবে একটা মানুষ যদি ছোটবেলা থেকে অসম্ভব অত্যাচারিত হয়ে বড় হয় এবং লাঠি ঝাঁটা গুঁতো খেয়ে যদি তার জীবনে সেদিন আপত্তিপাত করে, তো এই ধরনের মানুষের ক্ষেত্রে তার মস্তিষ্কের গঠনটা কিন্তু স্বাভাবিক হলেও তার আচার আচরণ কিন্তু একটা স্বাভাবিক শিশুর মতো হবে না। সেক্ষেত্রে বিজ্ঞানীরা সোশিওপ্যাথ এই টার্মটাকে প্রচলিত করেন। সাইকোপ্যাথদের ক্ষেত্রে অনেক সময় দেখা যায় যে এই যে জেনেটিক অসঙ্গতি কিংবা মস্তিষ্কের অগ্রমস্তিষ্কের, বিশেষত অগ্রমস্তিষ্কের নির্দিষ্ট কিছু অংশ এবং পরিবেশীয় প্রভাব, এই তিনটা মিথস্ক্রিয়া ঠিকমতো হয় না। হ্যাঁ, তো অনেকের মস্তিষ্কের গঠন যদি দেখা যায় যে ঠিক আছে কিন্তু তার পরিবেশীয় প্রভাবটা কিন্তু ঠিক নেই এবং তার জেনেটিক কিছু অসঙ্গতি রয়েছে, সেক্ষেত্রে তার মধ্যে কিছু সাইকোপ্যাথিক বৈশিষ্ট্য প্রকাশ পাবে। যেমন সে কোনো আইন কানুনের পরোয়া করবে না, সে কাউকে গুনবে না, তার মধ্যে কোনো এমপ্যাথি থাকবে না, সে অবিশ্বাস্য রকমের দুঃসাহসিক কাজকর্মে জড়িয়ে পড়বে। হ্যাঁ, তো তার জীবনযাপন হবে বেপরোয়া, রেকলেস। তো এই ধরনের সাইকোপ্যাথিক বৈশিষ্ট্য অনেক মানুষের ক্ষেত্রে দেখা যায়, কিন্তু তাদের মস্তিষ্কের গঠন আবার স্বাভাবিক এবং তাদের জেনেটিক কোনো অসঙ্গতিও বিজ্ঞানীরা খুঁজে পায়নি। সো এ ধরনের মানুষকে কোন ক্যাটাগরিতে ফেলবে এটা ভাবতে ভাবতে সোশিওপ্যাথ টার্মটার উদ্ভব ঘটান প্যাট্রিচ নামে একজন বিজ্ঞানী। তো যেটা বলছিলাম, সাইকোপ্যাথ এবং সোশিওপ্যাথ ভয়াবহ মানসিক রোগ, এই টার্মটা কিন্তু আসলে সব ক্ষেত্রে সত্যি নয়। কারণ অনেক ক্ষেত্রে এই যে জেনেটিক এবং বায়োলজিক্যাল এবং এনভায়রনমেন্টাল এই তিনটা ফ্যাক্টর কিন্তু একসাথে কাজ করে না। তাই মাথার গঠন অস্বাভাবিক হলেও কোনো কোনো মানুষ কিন্তু স্বাভাবিক জীবনযাপন করে, মানে সে সাইকোপ্যাথ নয়। আবার মাথার গঠন অস্বাভাবিক নয় কিন্তু তারপরও অনেক মানুষ আছে যারা আইন কানুনের কোনো পরোয়া করেন এবং তাদের মধ্যে বিন্দু মাত্র অনুশোচনা নেই। তো সেক্ষেত্রে সাইকোপ্যাথ সোশিওপ্যাথ মানেই কিন্তু ভয়ঙ্কর সন্ত্রাসী কিংবা অপরাধী নয়। এক্ষেত্রে দেখতে হবে যে এই তিনটা প্রভাবকের মিথস্ক্রিয়া বা কম্বিনেশন হচ্ছে কিনা। মিথ নাম্বার 4, রূপ সচেতন প্রতিটি মেয়েই নার্সিসিস্ট। নার্সিসিস্ট শব্দটি সোশ্যাল মিডিয়া আসার পর আমাদের প্রত্যেকের কাছে খুব পরিচিত একটা শব্দ এবং দেখা যায় যে আমরা কথায় কথায় বলিও একটা নার্সিসিস্ট, ও নিজেকে ছাড়া কিচ্ছু বোঝে না, ও তো সারাদিন আয়নার সামনেই থাকে, ও একটা নার্সিসিস্ট। রিলেশনশিপে ও একাই থাকে, কে কি বললো সেটার কোনো পরোয়া করে না বা পার্টনারের জন্য তার কোনো কেয়ার নেই, ও একটা নার্সিসিস্ট। এভাবে নানাভাবে আমরা নার্সিসিস্টকে কি করি, ক্ল্যারিফাই করি। কিন্তু আপনারা কি জানেন নার্সিসিস্টকে কিভাবে আসলে বিজ্ঞানসম্মতভাবে ক্ল্যারিফাই করা যায়?
নার্সিসিস্টিক পার্সোনালিটি ডিসঅর্ডার এটা প্যাথোলজিক্যাল কিনা সেটা জানার জন্য 8টি ক্রাইটেরিয়া রয়েছে। আমি সংক্ষেপে একটু হালকা আপনাদের টাচ দিতে পারি ক্রাইটেরিয়াগুলো সম্পর্কে। যেমন একটা হচ্ছে গ্র্যান্ডিওসিটি বা জাঁকজমক খুব পছন্দ করা বা সবসময় নিজেকে জাঁকজমকপূর্ণ জীবনে দেখতে যাওয়া। তারপর প্রচণ্ড পরিমাণ অ্যারোগ্যান্স, এটাও কিন্তু একটা নার্সিসিস্টিক পার্সোনালিটি ডিসঅর্ডারের ক্রাইটেরিয়া। ঈর্ষান্বিত হওয়া এবং ভাবা যে পৃথিবীর প্রত্যেকেই তাকে নিয়ে ঈর্ষান্বিত, এটাও একটা ক্রাইটেরিয়া। একইভাবে এন্টাইটেলমেন্ট, অর্থাৎ নিজেকে নিয়ে একটা স্পেশাল ট্রিটমেন্ট বা সবসময় নিজেকে স্পেশাল ফিল করানোর একটা পরিবেশ চাওয়া, এটাও কিন্তু একটা ক্রাইটেরিয়া। এরকম আরও কয়েকটি ক্রাইটেরিয়া রয়েছে। মোট 8টি ক্রাইটেরিয়া নার্সিসিস্টিক পার্সোনালিটি ডিসঅর্ডারকে ডিফাইন করে। তো কোনো ব্যক্তি প্যাথোলজিক্যালি নার্সিসিস্টিক পার্সোনালিটি ডিসঅর্ডারে আক্রান্ত কিনা এটা জানার জন্য বিজ্ঞানীরা দেখে এই 8টি ক্রাইটেরিয়ার ভেতর কমপক্ষে 5টি ক্রাইটেরিয়া কারো মধ্যে দীর্ঘ সময়ব্যাপী বছরের পর বছর অবস্থান করে কিনা, এটির প্রেক্ষিতেই কিন্তু নির্বাচন করা হয় যে ব্যক্তিটি নার্সিসিস্ট নাকি নার্সিসিস্ট নয়। নিজের রূপ সচেতনতা এটা কিন্তু একটা হেলদি লাইফস্টাইলের অন্তর্গত। তাই যেসব মেয়েরা রূপ সচেতন তাদেরকে ঢালাওভাবে নার্সিসিস্ট বলাটা কিন্তু সমীচীন নয়, এটা কিন্তু প্রজ্ঞা বা জ্ঞানের বহিঃপ্রকাশ নয়। আমরা আশা করি আমাদের কাজে দূরদর্শিতা দেখাবো এবং নার্সিসিস্টিক পার্সোনালিটি ডিসঅর্ডার সম্পর্কে আরেকটু বেশি জানার চেষ্টা করব। মিথ নাম্বার 5, পৃথিবীতে ছেলেদের থেকে মেয়েরা নার্সিসিস্টিক পার্সোনালিটি ডিসঅর্ডারে অনেক বেশি আক্রান্ত। এটি একটি সম্পূর্ণরূপে ভুল ধারণা এবং 200% ভুল ধারণা। পৃথিবীতে নার্সিসিস্টিক পার্সোনালিটি ডিসঅর্ডারে আক্রান্ত ছেলেরা মেয়েদের থেকে বহুগুণ বেশি। নার্সিসিজমের সাথে একটা সম্পর্ক রয়েছে সবথেকে বেশি যেই ফ্যাক্টরে, সেটি হচ্ছে পাওয়ার, এবং পাওয়ার প্লের কেন্দ্রে পৃথিবীতে পুরুষরাই সাধারণত অবস্থান করে থাকে। এখন যদিও সিনারিও চেঞ্জ হচ্ছে, কিন্তু তারপরও এই পাওয়ার প্লের সাথে কিন্তু নার্সিসিজমে একটা সমানুপাতিক সম্পর্ক রয়েছে। তো আপাত দৃষ্টিতে কাউকে রূপচর্চা করতে দেখলে কিংবা মেয়েদের মধ্যে একটা হিংসাত্মক প্রবণতা দেখলেই আমরা তাদেরকে নার্সিসিস্ট ট্যাগ দিই, কিন্তু পৃথিবীতে পুরুষ জাতির ইতিহাস ঘাটলে দেখা যাবে এবং বিজ্ঞানও তাই স্বীকার করে যে পুরুষরা কয়েক হাজার গুণ বেশি নারীদের থেকে নার্সিসিস্টিক পার্সোনালিটি ডিসঅর্ডারে আক্রান্ত। সাইকোপ্যাথ এবং সোশিওপ্যাথরা কোনো কারণ ছাড়াই মানুষের ক্ষতি করে এবং বন্ধুত্ব বজায় রাখতে পারে না, এটি হচ্ছে মিথ নাম্বার 6। প্রিয় দর্শক, সাইকোপ্যাথ এবং সোশিওপ্যাথ নিয়ে কিছুক্ষণ আপনাদের সাথে গল্প করেছি। তো আপনারা এতটুকু নিশ্চয়ই বুঝেছেন যে তাদের মস্তিষ্কের গঠন আমাদের সাধারণ মানুষের মতন না। তাদের কিছুটা পার্থক্য রয়েছে অগ্র মস্তিষ্কের ক্ষেত্রে, এবং লিম্বিক সিস্টেম যেটা অগ্র মস্তিষ্কের 3টা অংশ নিয়ে গঠিত, সেই 3টা অংশে। তো একটু আগে আমি এটাও বলেছি যে অনেক ক্ষেত্রে দেখা যায় যে মস্তিষ্কের গঠন যদি অস্বাভাবিক হয় তবুও কোনো কোনো মানুষের মধ্যে সাইকোপ্যাথের বৈশিষ্ট্য প্রকাশ পায় না, কারণ ওই যে 3টা ফ্যাক্টর, জিন, বায়োলজি এবং পরিবেশ, এই 3টা ফ্যাক্টরের একসাথে মিথস্ক্রিয়া বা মিলন কিন্তু ঘটে না। তো সেক্ষেত্রে অনেক সময় দেখা যায় যে কিছু কিছু মানুষ তাদের মস্তিষ্কের গঠনের কারণে অনেক সময় প্রচণ্ড পরিমাণ দুঃসাহসী হয়, কিন্তু তাদের মধ্যে অন্যকে এক্সপ্লয়েট করার প্রবণতা থাকে না, কিংবা আরেকজনকে মানসিকভাবে শোষণ, শারীরিকভাবে শোষণ, ভায়োলেন্স, এসব বৈশিষ্ট্য তাদের মধ্যে থাকে না। এদেরকে অনেক ক্ষেত্রে গুড সাইকোপ্যাথ কিংবা গুড সোশিওপ্যাথ বলা হয়। আপনারা বলতে পারেন যে ব্যাপারটা কীরকম হয়ে গেল না, গুড, যদি কেউ ডায়রিয়া আক্রান্ত হয় তাকে তো গুড ডায়রিয়া ব্যাড ডায়রিয়া বলা যাবে না, তাহলে কেন এটার ক্ষেত্রে এরকম গুড সাইকোপ্যাথ কিংবা ব্যাড সাইকোপ্যাথ বলা হচ্ছে? ব্যাপারটা ওই যে একটু আগে বললাম, মিথস্ক্রিয়া, 3টা ফ্যাক্টরের মিথস্ক্রিয়া। তো দেখা যায় অনেক ক্ষেত্রে মিথস্ক্রিয়াটা ঠিকভাবে হয় না, কিংবা অনেক ক্ষেত্রে ডমিনেন্ট জিন যেটা, সেটা সাইকোপ্যাথিকে ইন্ডিকেট করে না। তো তার যে জিনটা সাইকোপ্যাথি বহন করবে সেই জিনটা অ্যাকচুয়ালি সাবমিসিভ থাকে, হ্যাঁ, আরেকজনের অধীনে থাকে একটা ডমিনেন্ট জিনের। তখন তার ভেতর সুপ্ত অবস্থায় কিছু বৈশিষ্ট্য প্রকাশ পায়, যে তার মস্তিষ্কের যেই অংশটা সুখ দুঃখের নিয়ন্ত্রণ করে, সেখানে তার সুখ এবং দুঃখবোধটা খুব সুপারফিশিয়াল বা অগভীর হয়, কিন্তু তার ভয়, শঙ্কা, দুশ্চিন্তা এসব অনুভূতি কাজ করে না। সেক্ষেত্রে এসব গুড সাইকোপ্যাথদের কিন্তু অনেক কাজেও লাগানো যায়। পৃথিবীর বিখ্যাত কিছু দেশ নেতা কিংবা বোম ডিসপোজাল এক্সপার্ট কিংবা স্কুবা ডাইভার কিংবা স্কাই ডাইভার, এক্ষেত্রে যারা জীবন মরণ নিয়ে কাজ করে কিংবা যারা দুর্গম অঞ্চলে, যুদ্ধপীড়িত অঞ্চলে কাজ করে, হ্যাঁ, তাদের ক্ষেত্রে কিন্তু সাইকোপ্যাথের এই বৈশিষ্ট্যগুলো কাজে লাগানো হয়, এবং যখন তাদের ইন্টারভিউ নেওয়া হয় এই বৈশিষ্ট্যগুলো যদি দেখে তাদেরকে প্রায়োরিটি দেওয়া হয়। এক্ষেত্রে গুড সাইকোপ্যাথি কিছুটা হলেও কিন্তু এক্সিস্ট করে। হয়তো তাদের মধ্যে সাইকোপ্যাথির পূর্ণ প্রকাশ নেই, তাদের মধ্যে অনুশোচনা বোধ নেই এমনটা নয়, কিন্তু তাদের মধ্যে কিছু কিছু দুঃসাহসিক অভিযানের সত্তা কাজ করে, সেজন্য তাদের কিছু ট্রেইট রয়েছে যেটা সাইকোপ্যাথির সাথে যায়।
সাইকোপ্যাথ নিয়ে আরেকটি প্রচলিত মিথ, সব সাইকোপ্যাথই পুরুষ, নারী সাইকোপ্যাথ নেই বললেই চলে। এটি কিন্তু একটি ভুল ধারণা। হ্যাঁ, আমি মানছি যে সাইকোপ্যাথ পুরুষের সংখ্যা মেয়েদের থেকে অনেক বেশি। বলা যায় যে প্রতি 100 জন পুরুষে একজন সাইকোপ্যাথ, এটি একটি আমেরিকান সমীক্ষা। কিন্তু নারীদের ক্ষেত্রে সংখ্যাটা 1003 থেকে 7 জন। 1003 থেকে 7 জন নারীর মধ্যে সাইকোপ্যাথিক বৈশিষ্ট্য রয়েছে। নারীদের ক্ষেত্রে টেস্টোস্টেরন হরমোনের আধিক্য থাকে না, এটি একটি পুরুষশালী হরমোন। তো পুরুষদের এই টেস্টোস্টেরন হরমোনের কারণে কিন্তু দেখা যায় যে সাইকোপ্যাথিক বৈশিষ্ট্য তুলনামূলক বেশি দেখা যায়। ভায়োলেন্স প্রবণ হয় পুরুষরা, কিন্তু সব নারীরা কিন্তু ভায়োলেন্স প্রবণ হয় না। তারা অনেকটা বুদ্ধিবৃত্তিক সাইকোপ্যাথি প্রদর্শন করে, যেখানে ভায়োলেন্স কম কিন্তু ইন্টেলেক্ট বেশি। এবং অনেক ক্ষেত্রে দেখা যায় যে নারীদের যেই স্ট্রেস হরমোনটা থাকে, সেই স্ট্রেস হরমোন কর্টিসলের প্রভাবে কিন্তু নারীদের মধ্যে সাইকোপ্যাথির কিছু ট্রেড দেখা যায়। পোস্টপার্টাম সাইকোসিস বলতে একটা প্রকরণ রয়েছে, যেটা যদিও সাইকোপ্যাথি না, এটা কোনো পার্সোনালিটি ডিসঅর্ডার না, কিন্তু তারপরও নারীদের মধ্যে স্ট্রেসড অবস্থায় কিন্তু ভায়োলেন্সের পরিমাণ কিছুটা হলেও বৃদ্ধি পায় এবং কিছু কিছু সাইকোপ্যাথিক ট্রেড দেখা দেয়। পৃথিবীর দুজন বিখ্যাত কিংবা কুখ্যাত, হোয়াট এভার ইউ ক্যান সে, কুখ্যাত দুজন নারী সাইকোপ্যাথ, যার মধ্যে একজন রয়েছেন অ্যাইলিন ওরনস এবং আরেকজন ন্যানি ডজ। সাইকোপ্যাথ এবং সোশিওপ্যাথ নিয়ে প্রচলিত আরেকটি মিথ, প্রত্যেক সাইকোপ্যাথ এবং সোশিওপ্যাথ ছোটবেলায় চুরি জাতীয় কাজকর্ম করে কিংবা পশু পাখিকে কষ্ট দেয় কিংবা বিভিন্ন জায়গায় আগুন লাগিয়ে দেয়। এটা কিন্তু সাইকোপ্যাথ এবং সোশিওপ্যাথদের নিয়ে প্রচলিত একটি মিথ। কারণ এই যে আগুন লাগিয়ে দেওয়া বা চুরি করা, এই দুটোকে বলা হয় পাইরোমেনিয়া এবং ক্লিপ্টোম্যানিয়া। এই দুটো রোগ কিন্তু সাইকোপ্যাথি বা পার্সোনালিটি ডিসঅর্ডারের অন্তর্গত নয়। এটিকে বলে ইম্পালস কন্ট্রোল বিভাগের অন্তর্গত একটা কন্ডাক্ট ডিসঅর্ডার বা ছোট বাচ্চাদের সাইকোপ্যাথি। কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যায় যে অনেক বাচ্চা বড় হওয়ার পর কিন্তু তার মধ্যে সাইকোপ্যাথিক ট্রেট থাকে না, কিন্তু ছোটবেলায় সে কিন্তু বিভিন্ন বিড়াল, কুকুর এদেরকে কষ্ট দিতে মজা পেত। হ্যাঁ, এটা কিন্তু স্যাডিজমের আন্ডারে পড়ে, পুরোপুরি সাইকোপ্যাথি নয়। আবার অনেকে আগুন লাগিয়ে দিলে খুব মজা পেত, হ্যাঁ, কোনো কিছুকে আগুনে পুড়তে দেখলে মজা পায়। এখনও আমাদের চারপাশে এরকম মানুষ রয়েছে কিন্তু। হ্যাঁ, বিভিন্ন গল্প উপন্যাসেও কিন্তু আপনারা এরকম চরিত্র দেখে থাকবেন। সো দেখা যায় যে যেসব সাইকোপ্যাথ রয়েছে তাদের মধ্যে অনেকের ক্ষেত্রে এ ধরনের রোগ সহ অবস্থান করে, পাশাপাশি অবস্থান করে। কিন্তু সাইকোপ্যাথ মানে ক্লেপ্টোম্যানিয়াক কিংবা পাইরোম্যানিয়াক, অর্থাৎ চুরিচামারি করা বা আগুন লাগিয়ে দেওয়া, এগুলো কিন্তু সাইকোপ্যাথের সমর্থক নয়। সাইকোপ্যাথ এবং সোশিওপ্যাথদের নিয়ে প্রচলিত আরেকটি মিথ, সাইকোপ্যাথ এবং সোশিওপ্যাথরা যৌন ক্ষুধায় আক্রান্ত এবং তারা শিশুদের সাথে যৌনতায় লিপ্ত। এটি একটি ভয়ঙ্কর ভুল ধারণা। ভয়ঙ্কর মানে ভয়ঙ্কর, কারণ অনেকেই জানে না যে সাইকোপ্যাথ এবং সোশিওপ্যাথের একটা বৈশিষ্ট্য আছে। তাদের যে অংশ মস্তিষ্কের লিম্বিক সিস্টেম, যেটা যৌনতা নিয়ন্ত্রণ করে, তাদের এই অংশটা কিন্তু তারা দীর্ঘ সময় নিজের ইচ্ছা মতো বাঁধ দিয়ে রাখতে পারে। হ্যাঁ, বন্ধ করে একটা ট্যাপের মতো জাস্ট কলটা অফ করে রাখতে পারে। তো দীর্ঘ সময় কিন্তু তারা কোনো যৌনতায় লিপ্ত না হয়েও চলতে পারে। হ্যাঁ, কিন্তু অনেকেই ভাবে সাইকোপ্যাথ মানেই বোধহয় তারা হচ্ছে খুব সেক্স ম্যানিয়াক, ব্যাপারটা কিন্তু মোটেও সেরকম নয়। বরঞ্চ যারা শিশুদের সাথে যৌনতা লিপ্ত হয় তারা একটা অন্য ধরনের মানসিক ব্যাধিতে আক্রান্ত, এটিকে বলা হয় প্যারাফিলিয়া। এবং যারা শিশুদের সাথে যৌনাচারে লিপ্ত তাদেরকে বলা হয় পিডোফিলিয়া। হ্যাঁ, এটার সাথে সাইকোপ্যাথির আলাদা করে সম্পর্ক নেই, কিন্তু অনেক সাইকোপ্যাথের মধ্যে পিডোফিলিক বৈশিষ্ট্য দেখা দিতে পারে। এরকম একটা সিনেমা রয়েছে, কোরিয়ান সিনেমা, যার নাম হচ্ছে হোপ। আপনারা চাইলে সিনেমাটা দেখে নিতে পারেন। অসাধারণ একটি সিনেমা, যেখানে কিন্তু পিডোফাইল এই জিনিসটাকে ডিপিক্ট করা হয়েছে। সাইকোপ্যাথ এবং সোশিওপ্যাথদের নিয়ে প্রচলিত আরেকটি মিথ, যে সাইকোপ্যাথ এবং সোশিওপ্যাথদেরকে নিয়ে ডাক্তাররা মাথা টাথা ঘামায় না, এদের কাজ হচ্ছে মনোবিজ্ঞান কিংবা সাইকোলজিস্টদের অন্তর্গত। তো ব্যাপারটা হচ্ছে একদমই ভুল ধারণা। আমি একটু আগেই বলেছি যে চিকিৎসা বিজ্ঞানের বাইবেল DSM-5, এখানে কিন্তু অ্যান্টি সোশ্যাল পার্সোনালিটি ডিসঅর্ডারের ভিতরে সাইকোপ্যাথি এবং সোশিওপ্যাথিকে গণ্য করা হয়। তার মানে যারা ডক্টর রয়েছেন, MBBS পাশ করে যারা হচ্ছে পরবর্তী ডিগ্রি অর্জন করেন, হ্যাঁ, যারা সাইকিয়াট্রিস্ট হন, তো তারাও কিন্তু এই সাইকোপ্যাথ সোশিওপ্যাথদের ডিল করে থাকেন। এটা শুধু সাইকোলজিস্টদের কাজ নয়। পরবর্তী মিথ, সব সেলিব্রিটি নার্সিসিস্ট। এটি 100% ভুল ধারণা হয়তো নয়, কিন্তু কিছুটা ভুল ধারণা। আমি একটু আগেই বলেছি যে নার্সিসিজমের মোট 8টি ক্রাইটেরিয়া রয়েছে। আপনারা যদি নার্সিসিজম সম্পর্কে বিস্তারিত জানতে চান, আপনারা আমার লেখা বই অপরাধের আতুরঘর ফরেনসিক সাইকিয়াট্রি সিরিজ 1 এটি পড়ে দেখতে পারেন। এখানে কিন্তু রয়েছে যে সাইকোপ্যাথ, সোশিওপ্যাথ এবং নার্সিসিস্টদের নিয়ে বিশদ বর্ণনা। তো সেখানে নার্সিসিস্ট নির্বাচনের জন্য যে 8টি ক্রাইটেরিয়া রয়েছে সেটি সম্পর্কে আপনারা জানবেন। তো এখন এই 8টি ক্রাইটেরিয়ার মধ্যে যে কোনো 5টা ক্রাইটেরিয়া যদি থাকে কারোর মধ্যে দীর্ঘ সময় ধরে, তখন তাকে নার্সিসিস্ট বলা যায়। ধরা যাক একজন সেলিব্রিটি, সে
প্রচুর পরিমাণ রূপ সচেতন, সে প্রচুর সার্জারি করছে, ফিলার করছে, এই করছে ওই করছে, ঠিক আছে, নিজের রূপ ধরে রাখার জন্য, কারণ এটা তার রুজির অংশ। সে হয়তো অভিনেত্রী হতে পারে, সে হয়তো একজন বিখ্যাত পপ স্টার, তো তার ক্ষেত্রে তার লুকটা ম্যাটার করে, সেজন্য সে নিজেকে ধরে রাখতে অনেক রকম অপারেশন করছে। কিন্তু আপনি ঢালাওভাবে তাকে নার্সিসিস্ট বলতে পারবেন না। কেন পারবেন না? কারণ নার্সিসিস্ট হওয়ার জন্য আরও কিছু ক্রাইটেরিয়া থাকা লাগে। ধরুন সেই পপ স্টারটি যদি একটা বড় কোনো অনুষ্ঠানে যায় বা তার একটা কনসার্টে যায়, সেখানে সাপোজ তার একজন ভক্ত অনুরাগী তার অটোগ্রাফের জন্য পাগলামি করছে, সে যদি তার সেই ভক্ত অনুরাগীকে নানান ভাষায় ছোট করে, অপমানজনক কথা বলে কিংবা এক্সপ্লয়েট করে, বিলিটলিং বা গ্যাস লাইটিং করে, তখন কিন্তু আপনি বলতে পারেন যে একটা, দুইটা, তিনটা ক্রাইটেরিয়া তার মধ্যে অলরেডি দেখা গেছে। একটা হচ্ছে অ্যারোগেন্স, এবং হচ্ছে গ্র্যান্ডিওসিটি, এবং ইন্টারপার্সোনাল এক্সপ্লয়টেশন, তিনটা। এবং যদি আপনি তাকে নিয়ে আরেকটু নার্চার করেন, তখন যদি দেখেন যে আরও বেশি কিছু ক্রাইটেরিয়া তার মধ্যে আছে, যে এনটাইটেলমেন্ট বা নিজেকে স্পেশাল ভাবার চেষ্টা, নাকুচু যে একটা স্নবিশ ভাব সেটা, এবং হচ্ছে সবসময় ভাবা যে অন্য সবাই তাকে নিয়ে মগ্ন হয়ে আছে এরকম একটা চিন্তা, এরকম যদি ক্রাইটেরিয়াগুলো সেই সেলিব্রিটির মধ্যে থাকে, তাহলে আপনি তাকে নার্সিসিস্ট বলতে পারেন। কিন্তু সেই একই সেলিব্রিটি, ধরা যাক শ্রেয়া ঘোষাল, সে তার ভক্তদের প্রতি খুব খুব বলা যায় যে ওপেন এবং জেনারেস, খুবই উদার। তো এরকম একজন সেলিব্রিটি যে তার ভক্তকে জড়িয়ে ধরছে, তার ভক্তকে অটোগ্রাফ দিচ্ছে, এবং তার মধ্যে কোনো বাহ্যিকভাবে কোনো ধরনের এক্সপ্লয়টেশনের চিহ্ন নেই, সেক্ষেত্রে কিন্তু আপনি শুধুমাত্র তার রূপ সচেতনতা এবং তার সার্জারি কিংবা তার বোটক্স, ফিলার কিংবা লাইপোসাকশন, এইটার উপর বেস করে কিন্তু তাকে নার্সিসিস্ট বলতে পারবেন না। প্রচলিত আরেকটি মিথ, ব্রিটেন এবং আমেরিকায় সাইকোপ্যাথের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড না হওয়ায় সাইকোপ্যাথির হার উল্লেখযোগ্য হারে বেড়ে গেছে। এই স্টেটমেন্টটি কিন্তু আংশিক সত্য এবং আংশিক মিথ্যে। কিভাবে বলছি, আজ থেকে অনেক অনেক বছর আগের কথা, সময়টা 1930-40 সালের দিকে। ওই সময় একটা পরিবার ছিল ব্রিটেনে, লন্ডনে। সেই পরিবারটার হাজব্যান্ড, ওয়াইফ এবং তাদের সুন্দর একটা বাচ্চা। তো দেখা গেল যে কিছুদিনের মধ্যে সেই ওয়াইফটি এবং তার বাচ্চা সহ নিহত হয়, এবং পরবর্তীতে তার স্বামীকে গ্রেফতার করে ট্রায়ালে নিয়ে যাওয়া হয়। হ্যাঁ, এবং সেই ঘটনাটির রাজসাক্ষী ছিল সেই পরিবারটির পাশের ফ্ল্যাটে অবস্থিত একজন সাক্ষী, যার নাম ছিল জন ক্রিস্টি। তার সাক্ষীর ওপর ভিত্তি করে সেই যে বাবাটি, তাকে দোষী সাব্যস্ত করা হয় যে তিনি তার সন্তান এবং স্ত্রীকে নিজের হাতে হত্যা করেছেন। পরবর্তীতে দেখা গেল যে তার ফাঁসির আদেশ হয়, ফাঁসি কার্যকর হয়। বেশ কিছু বছর পরে যা হলো তা শুনলে আপনাদের গায়ের লোম দাঁড়িয়ে যাবে। সেটা হচ্ছে, ওই একই বিল্ডিংয়ে একটা গুপ্ত স্থান পাওয়া যায়, সেখানে অজস্র নারী পুরুষের কঙ্কাল ছিল এবং দেহের ভগ্নাংশ ছিল। যেই জন ক্রিস্টি ছিল রাজসাক্ষী, সেই লোকটাই কিন্তু ছিল প্রকৃত খুনি, এবং সে নিজের কাজের দায়টা চাপিয়েছিল সেই নির্দোষ বাবার উপর, যে তার নিজের মেয়ে এবং তার স্ত্রীকে হত্যা করেছে বলে জাজ তাকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকর করেছিল। পরবর্তীতে পুরো ব্রিটেনে সাড়া পড়ে যায় যে না না, এটা তো ভয়ঙ্কর মিসক্যারেজ অফ জাস্টিস হয়ে গেল। এটাকে ব্রিটেনের ইতিহাসে একটা কলঙ্কজনক অধ্যায় ধরা হয় জুডিশিয়ারি সিস্টেমে, এবং পরবর্তীতে ধীরে ধীরে ব্রিটেনে কিন্তু মৃত্যুদণ্ড প্রথা বিলুপ্ত হয়, এবং এরই ছাঁচ লাগে আমেরিকাতে। সেখানেও কিন্তু কিছু কিছু স্টেটে মৃত্যুদণ্ড বিলুপ্ত করা হয়। যদি ব্যক্তিগতভাবে আমাকে জিজ্ঞেস করা হয় যে আমি মৃত্যুদণ্ড প্রথা বিলোপের পক্ষপাতী কিনা, আমি একটু স্যাডিস্টের মতো কথা বলবো। আমি বলবো যে না, আমি মৃত্যুদণ্ড প্রথা বিলোপের পক্ষপাতী না, আমার মনে হয় মৃত্যুদণ্ডের দরকার আছে। আপনারা বলতে পারেন যে কেন, ডিবাঙ্ক করে দেখাও, যেহেতু শোয়ের নাম ডিবাঙ্ক উইথ ডক্টর মালিহা। ওকে, বলছি। আপনারা একটা সিনারিও অনেকেই হয়তো শুনে থাকবেন যে রাশিয়াতে যখন 1917 সালের দিকে একটা বিপ্লব হয়, হ্যাঁ, আপনার কমিউনিজমের বিপ্লবের কথা জানবেন। তো তার তৎপরবর্তীকালে রাশিয়াতে চিকাতিল্লো নামে একজন সিরিয়াল কিলারের উদ্ভব হয়। হ্যাঁ, তো চিকাতিল্লোর আবার একটা শিষ্য ছিল, মানে তার প্রতি খুব অনুরক্ত ছিল। তার নাম ছিল আলেকজান্ডার পিচুস্কিন। তো সেই পিচুস্কিনকে বলা হতো চেস বোর্ড মার্ডারার। সে একটা চেস বোর্ডের 64টা ঘর মিলিয়ে 64টা খুন করতে চেয়েছিল। তো সেই লোকটা এতটাই চালাক ছিল যে যখন রাশিয়াতে মৃত্যুদণ্ড কার্যকর ছিল, তখন কিন্তু সে কোনো খুন করেনি, এবং যখন মৃত্যুদণ্ড প্রথাটা বিলোপ হয় পরবর্তীতে ক্ষমতার অদল বদলের পরে কিন্তু সে তার কিলিং মিশন চালু করে। হ্যাঁ, অনেক বুদ্ধিমান সাইকোপ্যাথ রয়েছে যারা হচ্ছে উচ্চ মেধা সম্পন্ন, যাদেরকে বলা হয় হাই আইকিউ বা হাই ফাংশনিং সাইকোপ্যাথ। তো এ ধরনের সাইকোপ্যাথরা কিন্তু মৃত্যুদণ্ড কিংবা রিস্ক এড়িয়ে চলতে পছন্দ করে। তো এদেরকে
কিন্তু নিয়ন্ত্রণে রাখতে সাইকোপ্যাথির বা সিরিয়াল কিলিংয়ের শাস্তি মৃত্যুদণ্ড কার্যকর রাখাটা কিন্তু একটা আইনত কর্তব্য। তবে সেক্ষেত্রে লক্ষ্য রাখতে হবে যে কোনো মিসক্যারেজ অফ জাস্টিস যাতে না হয়, কেউ যাতে বিনা দোষে শাস্তি না পায়। বিচার প্রক্রিয়াটা নিখুঁত হওয়া কিন্তু ম্যান্ডেটরি। সাইকোপ্যাথ এবং সোশিওপ্যাথদের নিয়ে প্রচলিত পরবর্তী মিথ। সব সাইকোপ্যাথ সোশিওপ্যাথরাই কেবল আমেরিকায় থাকে, বাংলাদেশের মতো দেশে সাইকোপ্যাথ নাই বললেই চলে। প্রিয় দর্শক, এটা একটা সম্পূর্ণরূপে মিথ্যে কথা। কারণ সাইকোপ্যাথের কোনো দেশভেদ, জাতিভেদ, সমাজভেদ হয় না। তবে হ্যাঁ, সাইকোপ্যাথির প্রকরণ বদলায় দেশের উপর নির্ভর করে। যেখানে স্বল্প রিসোর্স আছে এবং কোনো জায়গায় উচ্চ রিসোর্স আছে, সেই রিসোর্সের উপর ডিপেন্ড করে বা প্রাকৃতিক সম্পদের উপর ডিপেন্ড করে কিন্তু সাইকোপ্যাথির ধরন বদলায়। উদাহরণ দিচ্ছি, ধরুন একটা আমেরিকান একজন খুব লিবারেল, প্রচণ্ড সেকুলার একজন উইমেন, সে তার ক্যারিয়ার ছাড়া কিচ্ছু বুঝে না, কিচ্ছু মানে না। তো দেখা গেল সে কনসিভ করে ফেললো, তার একটা বাচ্চা হয়ে গেল। হ্যাঁ, বিবাহের আগেই বাচ্চা, এটা খুব কমন আমেরিকার কিছু কিছু প্রদেশ, যদিও কনজারভেটিভ, অনেক ক্ষেত্রে কিন্তু এটা কমন। হ্যাঁ, তো হচ্ছে সেই বাচ্চাটাকে সে ইচ্ছার বিরুদ্ধে পালছে, ঠিক আছে, হয়ে যখন গেছে সে পালছে, সিঙ্গেল মাদার। তো একটা সময় দেখা গেল তার একটা কাজের চাপ চলে আসলো। হ্যাঁ, প্রচণ্ড মাথাটা খুব স্ট্রেসড। আপনি যে সিনারিটা কল্পনা করুন যে এক হাতে সিগারেট খাচ্ছে, আরেক হাতে কাজ করছে, তো বাচ্চাটা একদিক দিয়ে কেউ কেউ করছে। ওই দিন তার বেবি সিটার আসলো না, তার মাথাটা খুব গরম হয়ে গেল, সে গিয়ে বাচ্চাটাকে একটা ধাম করে আছাড় দিয়ে মেরে ফেললো। এই জিনিসটা, এই সিনারিওটা কিন্তু আমাদের বাংলাদেশে কম হয়। আমাদের বাংলাদেশে আবার কোনটা বেশি হয় জানেন? ভাইয়ে ভাইয়ে সম্পত্তি নিয়ে কামড়াকামড়ি, এবং একজন আরেকজনের মাথা ফাটিয়ে দিচ্ছে, একজন আরেকজনের খাবারে বিষ মিশিয়ে দিচ্ছে, একজন আরেকজনের ছেলে মেয়েকে কিডন্যাপ করে পিস পিস করে কেটে নদীতে ভাসিয়ে দিচ্ছে। এইটা কিন্তু আবার আমেরিকা যুক্তরাষ্ট্রে কম হয়, কারণ ওই যে সম্পদের অপ্রতুলতা আমাদের দেশে। হ্যাঁ, মানে জনসংখ্যা অনেক বেশি, তো আপনারা বুঝতে পারছেন যে ক্রাইমের প্যাটার্নগুলো কিন্তু দেশভেদে আলাদা হয়। বাট এমন না যে ক্রাইম হবে না, ক্রাইম কিন্তু সব দেশেই হবে, এবং সাইকোপ্যাথিও কিন্তু সব দেশেই রয়েছে। প্রচলিত আরেকটি মিথ, মেয়েদের মধ্যে ভালোবেসে ভালো করে দেওয়ার প্রবণতা কেন বেশি থাকে? এটা কি সত্যি না মিথ্যে? প্রিয় দর্শক, এই মিথটি কিন্তু আংশিক না, অনেকটা সত্যি। আমি বলবো 99% সত্যি অনেকের ক্ষেত্রেই, শুধু 1% একটু একটু অন্যরকম হয় কিছু মেয়েরা। তো আমি এটার কারণ ব্যাখ্যা করছি। মেয়েদের মস্তিষ্কের সাথে ছেলেদের মস্তিষ্কের কিছু গঠনগত পার্থক্য থাকে। মস্তিষ্কের সামনের কিছু অংশ, অগ্র মস্তিষ্কে, সেখানে অ্যান্টেরিয়র ইনসুলা নামে একটি জায়গা থাকে। সেখানে কিন্তু মেয়েদের মায়া, মমতা, পরার্থপরতা, স্নেহ, বাৎসল্য, এইসব অনুভূতি কিন্তু একটু প্রবল থাকে। এবং ছেলেদের টেস্টোস্টেরন হরমোনের কারণে কিন্তু তাদের মধ্যে একটা রাফ অ্যান্ড টাফ এবং একটা বোল্ডনেস থাকে, যেটা মেয়েদের মধ্যে একটু কম থাকে। তারা একটু কমনীয়তা প্রদর্শন করে, এবং হচ্ছে তাদের মধ্যে ইস্ট্রোজেনের আধিক্য থাকে মেয়েদের মধ্যে। তো দেখা যায় কি, এই কারণে এই যে স্নেহ বাৎসল্য, এটার কারণে হয় কি, অনেকে হচ্ছে ভালোবেসে ভালো করে দেওয়ার একটা প্রবণতা কাজ করে। আপনারা অনেক সময় শুনে থাকবেন যে কুখ্যাত সিরিয়াল কিলার টেড বান্ডি, সে কিন্তু যখন জেলে ছিল তখন কিন্তু অনেক মেয়ের প্রেমপত্র পেত, অনেক মেয়ে তাকে ভালোবাসতো এবং বলতো আমি তোমাকে বিয়ে করতে চাই। ইভেন জেলে এসেও তাকে বিয়ে করার জন্য চাপ দিত। যখন সে জেলে ছিল, জেলে থাকা অবস্থাও কিন্তু তার একজনের সাথে সম্পর্ক হয়, এবং সেখান থেকে কিন্তু সেই মেয়েটি কনসিভও করে ফেলে। এই অবস্থা। তো মেয়েরা কিন্তু মানে প্রচণ্ড আকর্ষিত হয় এরকম ভয়ঙ্কর ক্রিমিনাল, যে কিনা মেয়েদের মাথা কেটে সেটা দিয়ে ট্রফি সাজিয়ে রাখতো। তো কেন হয় এরকম? মেয়েরা এরকম পাগল কেন? এবং কি শুধু মেয়েরাই না, কিছু কিছু ছেলেদের মধ্যে এই প্রবণতাটা কাজ করে। এটা প্রধান কারণ হচ্ছে আমাদের মস্তিষ্কে যে লিম্বিক সিস্টেম থাকে, সেটা কিন্তু নতুনত্ব পছন্দ করে। পুরাণ পন্থা কিংবা মনোটোনাস যে ভাইবটা, এটা তারা নিতে পারে না। সেজন্য কি করে, তারা সবসময় নতুনের সন্ধানে অভিযাত্রী হয়। তো যারা এই ধরনের সাইকোপ্যাথ রয়েছে, তাদের মধ্যে কি হয়, দুটো জিনিস কাজ করে। একে তো তাদের মধ্যে ভয়, সংশয়, দ্বিধা, এই জিনিসগুলো কাজ করে না। সেকেন্ডলি, তারা দীর্ঘদিন ধরে তাদের অনেকের ক্ষেত্রে যৌন যে ক্ষুধাটা, সেটা অবদমিত রাখতে পারে। আপনারা অনেকে বলতে পারেন, তাহলে তো অনেক সিরিয়াল কিলার পতিতাদের মারতো, তাহলে কেন মারতো? ব্যাপারটা আসলে কিন্তু সেক্স ফ্রিক বা সেক্স ম্যানিয়াক হওয়ার জন্য না। তারা মারতো কারণ তারা পৃথিবীর জঞ্জাল পরিষ্কার করতে চাইতো। এটা মিসোজিনি থেকে উদ্ভূত হতে পারে, এটা পৃথিবীর জনসংখ্যা কমানোর মতো একটা ড্রাইভ থেকে উদ্ভূত হতে পারে, বা এটা কোনো কারণ ছাড়াই হতে পারে। তো এক্ষেত্রে এটা কিন্তু সমানুপাতিক সম্পর্ক না সাইকোপ্যাথির সাথে যৌনতা। তো এই ধরনের যারা একটু অ্যারোগেন্ট, যারা হচ্ছে মেয়েদের সিগমা মেল ভাইব দেয়, তাদেরকে দেখে মেয়েদের কিন্তু মনে হয় যে আর 10টা পুরুষের থাকে ও আলাদা, ও মেয়েদের পিছনে ঘোরে না। তো এই যে একটা জয় করার বাসনা,
এটার থেকে কিন্তু মেয়েদের লিম্বিক সিস্টেমটা অনেকটা দায়ী, এটার পেছনে কিন্তু লিম্বিক সিস্টেম দায়ী, এবং এই কারণে কিন্তু মেয়েরা এ ধরনের পুরুষদের প্রাধান্য দেয়। এবং আরও কিছু কারণ রয়েছে, লাইক মেয়েদের মধ্যে হিব্রিস্টোফিলিয়া বা অপরাধের প্রতি আকর্ষণ কাজ করে। তারা ভাবে যে তাদের সান্নিধ্যে আসলে যে কোনো মানুষ পাল্টে যাবে, এটা একটা মানসিক রোগ, এটার নাম হিব্রিস্টোফিলিয়া। আরেকটা কারণ হচ্ছে গুহা আমলে যখন ছিল মানুষ, প্রাক গুহা পর্ব, যখন গুহাতে মানুষ থাকতো, আদিম মানুষ, তাদের মধ্যে, শিকারী মানুষের মধ্যে একটা প্রবণতা ছিল যারা বলশালী ছিল বা যাদের শরীর একটু তুলনামূলক সুঠাম ছিল, হ্যাঁ, লম্বা, যেটাকে বলা হয় যে সুঠামদেহী পুরুষ, বলশালী, তাদেরকে মেয়েরা স্বামী হিসেবে নির্বাচন করতো, কারণ তাদের ক্ষেত্রে শিকারের যেই সাকসেস রেটটা সেটা বেশি ছিল, বা প্রোটেকশন দেওয়ার যে রেটটা এটাও বেশি ছিল, নিজেদেরকে সুরক্ষিত দেখতে চাইতো। হ্যাঁ, এখনকার যুগে সেই শারীরিক সুরক্ষার ব্যাপারটা, বলশালীর ব্যাপারটা কিন্তু কনভার্ট হয়ে গেছে টাকা দিয়ে। অনেক মেয়েরাই হচ্ছে যার দেখে যে ওয়েল সেটেলড বা অনেক টাকার মালিক, তাদের প্রতি ঝোঁকে একটা সিকিউরিটির জন্য। কারণ ছোটবেলা থেকে শুরু করে বিভিন্ন যুগে মেয়েদের কিন্তু এটা শেখানো হতো যে তোমার ক্যারিয়ারটা কি সেকেন্ডারি, প্রাইমারি না। এই যে ইনসিকিউর ভাইবটা সে নিউট্রালাইজ করার চেষ্টা করতো একটা সিকিউরড পুরুষকে তার জীবনে নিয়ে এসে। তো সেজন্য মেয়েরা কিন্তু এই যে বলশালী পুরুষের প্রতি একটা আকর্ষণ কাজ করে, অনেক ভায়োলেন্ট। আপনারা সবাই স্কুইড গেম দেখে থাকবেন, সেখানে কিন্তু ফার্স্ট সিজনে একটা ক্যারেক্টার ছিল যে ডাকসু, সে খুব গুন্ডা পান্ডা, একেবারে ভয়ঙ্কর ভায়োলেন্ট, হ্যাঁ, সে পুরো সব কিছু কেটে ফেটে ফেলবে, এরকম একেবারে কাউকে গুনে না। তো তার দলে থাকার জন্য একটা মেয়ে কিন্তু তার সাথে সম্পর্কে জড়ায় ওই স্কুইড গেমের সেট আপের ভিতরেই। হ্যাঁ, আমরা একটা ক্যারেক্টারকে চিনে থাকবো, হাং মিন ইয়ো নাম, সেই মহিলা কিন্তু সে শুধু তার পিছনে ঘুরঘুর করছে। তো এরা কিন্তু একটা সেন্স অফ সিকিউরিটি দেয় একটা মেয়েকে এমন একটা সেট আপে যেখানে সবাই ইনসিকিউর থাকে। তো এটা একটা রিজন যে প্রাক গুহা পর্ব থেকে বিবর্তিত হয়ে মেয়েদের মাথায় কিন্তু এটা রয়ে গেছে যে তার চারপাশে একটা বলশালী পুরুষ থাকলে কিন্তু সে সিকিউরড ফিল করবে। হ্যাঁ, এটা একটা রিজন। এবং আরেকটা কারণ হচ্ছে স্পটলাইটে আসার আকাঙ্ক্ষা। হ্যাঁ, একটা খুব ক্রিমিনাল বা মাফিয়া ডন এরকম কারোর সাথে প্রেমে জড়ালে কিন্তু তাকে অন্য কেউ ডিস্টার্ব করবে না, বা সে স্পটলাইটে থাকবে। এটাও কিন্তু মেয়েদের একটা, এই যে গুন্ডা পান্ডা কিংবা গাঞ্জা খোর বা যারাই হচ্ছে একটু বলা যায় যে একটু রাফ অ্যান্ড টাফ, তাদের প্রেমে পড়ার একটা অন্যতম কারণ। আজকের শেষ মিথ। আপনারা অনেকেই কিন্তু যারা নেটফ্লিক্স সার্ফ করে থাকেন তারা কিন্তু একটা সিরিজের কথা শুনে থাকবেন, যেটা 2022 সালে পুরো পৃথিবী জুড়ে অনেক আলোড়ন তুলেছিল। এবং সেখানে জেফ্রি ডামার, একজন সিরিয়াল কিলার, তার জীবন অবলম্বনে একটি সিরিজ বানানো হয়েছিল এবং সেটা খুব খুব পপুলার হয়। তো সেখানে যে প্রধান চরিত্র জেফ্রি ডামার, হ্যাঁ, এই জেফ্রি ডামারকে কিন্তু অনেকে সাইকোপ্যাথ ভাবে। এবং ইভেন কিছু দিন আগেও আমার সাথে একজন তর্ক করছিল যে না, জেফ্রি ডামার ওয়াজ এ সাইকোপ্যাথ। বাট আমি কিন্তু আজকে ডিবাং করবো যে কেন জেফ্রি ডামার সাইকোপ্যাথ না, বরঞ্চ তার অন্যান্য মানসিক সমস্যা রয়েছে। দেখুন, জেফ্রি ডামার কিন্তু ছোটবেলা থেকে অনেক একা ছিল। হ্যাঁ, তার বাবা হচ্ছে তাকে পরিত্যাগ না করলে অনেকটা দেখা যেত যে নিজের মতো করে সে থাকতো, তার বাবা সারাদিন পিএইচডি পারপাসে কাজে ব্যস্ত থাকতো, তার মা নেশা করে পড়ে থাকতো। হ্যাঁ, হি ওয়াজ কাইন্ড অফ আনওয়ান্টেড। তার মা তার ছোট ভাইকে বেশি প্রায়োরিটি দিত, কারণ ছোট ভাইটা ছোট ছিল। তো জেফ্রি ডামার ছোটবেলা থেকে একা থাকতে থাকতে তার মধ্যে একটা একাকিত্বের একটা ভাইব কাজ করতো। তো তার বাবা তাকে কিন্তু এই একাকিত্বটা জয় করার জন্য একটা নতুন হবি ইন্ট্রোডিউস করিয়ে দিয়েছিল। সেটা হচ্ছে বিভিন্ন রোড সাইডে যেসব পশু পাখি মরে পড়ে থাকতো, হতে পারে বিড়াল, ইঁদুর বা এ ধরনের কাঠবিড়ালি, হ্যাঁ, তো এগুলোকে কাটাকুটি করে ভেতরে কি আছে সেটা দেখতে তার বাবা তাকে সাহায্য করতো। হ্যাঁ, এটা ভাবতো যে তার ছেলে অ্যানাটমির প্রতি ইন্টারেস্টেড হবে বা ডাক্তার হবে, ভালো একজন ডাক্তার। তার বাবা খুব এলিট একজন মানুষ ছিলেন, হয়তো অনেক টাকা পয়সা ছিল না, কিন্তু একজন উচ্চ মধ্যবিত্ত আমেরিকান হিসেবে বেশ ভালোভাবেই চলে যেত। তো একজন পিএইচডি হোল্ডার ছিলেন, মাও ভালো ফ্যামিলি থেকে বিলং করতেন। তো এই সেই জেফ্রি ডামার, তার বাবা তাকে পড়াশোনা শেখানোর জন্য অনেক চেষ্টা করেছেন। তো জেফ্রি ডামার কি করতো, ছোটবেলায় তার এই হবিটা ডেভেলপ করার পর তার মধ্যে একটা ভয়ঙ্কর নেশা চেপে বসে। সে মানুষের শরীরের ভিতরটাও কেটে কুটে দেখতে চাইতো, হ্যাঁ, এবং তার মানুষের শরীরের ভিতরের অংশের প্রতি একটা শারীরিক আকর্ষণ জন্মাতো। এবং শুধু তাই নয়, সে যে কোনো মানুষকে তার সাথে রেখে দিতে চাইতো, কারণ সে অনেকের সাথে মিশতে চাইলেও তার সাথে কেউ মিশতে চাইতো না, তাকে একটু এক ঘরে করে রাখা হতো। এটা হতে পারে তার কিছু উইয়ার্ড অ্যাটিটিউডের কারণে, তার চোখের দৃষ্টির কারণে, বা শূন্য কিছু বলা যায় যে চাহনির কারণে। তো এ কারণে কি করা হতো, তাকে এক ঘরে করে রাখা হতো এবং তার স্কুল কলেজেও সেই ধরনের বৈষম্যের শিকার হতো। তার বাবা প্রচুর চেষ্টা করেছে, তাকে বিভিন্ন হচ্ছে ডাক্তারি পড়ানোর চেষ্টা করেছে, তাকে সোলজার হিসেবে চেষ্টা করেছে যে সেটা ওয়ার্কআউট করে কিনা, কিন্তু কোথাও সে কিন্তু তার মদ্যপানের হ্যাবিটের কারণে সাস্টেইন করতে পারেনি। পরবর্তীতে
একদিন একজন হিচ হাইকার, মানে যারা বিভিন্ন জায়গায় যাওয়ার জন্য র্যান্ডম কারো গাড়ির একটা সাহায্য নেয় এবং সেখানে হেল্প চায়, লিফট চায়, তো এরকম একজন হিচ হাইকারকে সে নিয়ে আসে এবং সে তখন থেকে ফিল করা শুরু করে সে আসলে সমকামী। তো তার শরীরের প্রতি তার একটা আকর্ষণ জন্মায়, ওই পুরুষ শরীরের প্রতি। এই তার সমকামিতার একটা কারণ ছিল যে নারীর সঙ্গ পাওয়ার মতো অ্যাকচুয়ালি নারী তার জীবনে কখনো আসেনি। হ্যাঁ, এবং তার বাবার প্রতি সে ক্লোজ ছিল। তো এই যে ফ্রয়েডিয়ান কিছু সাইকোলজি আমরা পরবর্তীতে আলোচনা করব পরবর্তী পডকাস্টে, বাট আজকে ফ্রয়েডিয়ান সাইকোলজিকে একপাশে রেখে আমরা ড্যামারের উপর ফোকাস করি। তো তার এই যে সমকামিতার বীজ কিন্তু পুঁতে দিয়েছিলেন তার বাবা। তো তার মধ্যে একটা জিনিস কাজ করতো যে আচ্ছা, পুরুষ দেহের প্রতি তার খুব আকর্ষণ ছিল। তো যখন সেই একটা সুঠাম দেহে একটা সুন্দর বডিয়াল একটা ছেলে তার গাড়িতে লিফট চাইলো, সে ছেলেটাকে সে বিভিন্ন বুজুং ভাজুং দিয়ে বাসায় নিয়ে গেল এবং তার খুব ভালো লাগলো ছেলেটার সঙ্গ। তারা যখন ছেলেটা বুঝতে পারলো যে ওর মধ্যে একটা অ্যাটিটিউড আছে সমকামিতার, তখন সে তার যখন রিভোল্ট করে চলে যাওয়া শুরু করলো, তখন কি করলো, সে পিছন থেকে ছেলেটাকে বাড়ি মারলো। কিন্তু সে কিন্তু খুনটা করতে যায়নি, বাড়ি মারার কারণে ছেলেটা মারা গেল। এবং তখন তার অদ্ভুত একটা ফিল হলো এবং মনে হলো যে এই যে লাশটা, এটাকে সারা জীবন সে নিজের কাছে রেখে দিতে চায়। এই জন্য কী করলো, কীভাবে সে নিজের শরীরের সাথে তাকে মিশিয়ে ফেলতে চায়, কিভাবে করা যায় সেটা ভাবতে ভাবতে সে কী করলো, তাকে কেটে কুটে টুকরো করে সেই মাংসটা খাওয়া শুরু করলো। এই থেকে শুরু হলো তার নরখাদক হওয়ার জার্নি। এবং তার পারপাস শুধু এটা ছিল না যে সে খুব ভায়োলেন্ট ছিল, সে মানুষকে সহ্য করতে পারতো না, সে অনুশোচনা ছিল না তার মধ্যে, এরকম কিন্তু কিছু না। সে কিন্তু মানুষগুলোকে তার ভেতরে ফিল করতে পারতো। বাহ্যিকভাবে কিন্তু সে কারোর সাথে ওভাবে, যেটাকে বলা হচ্ছে হোমোসেক্সুয়ালিটি, ওইটা সার্ভ করতে পারতো না, ওই পারপাসটা, বা সেই ছেলেগুলোর সাথে সে যৌন মিলন করতে পারতো না। কিন্তু সে কী করতো, তাদেরকে মেরে যখন সে খেত বা কেটে খেত রান্না করে, তখন সে ফিল করতো যে সেই ছেলেটা ওর ভিতরে আছে, তাকে ছেড়ে কখনো যাবে না, রক্তে মিশে আছে। এটা খুবই উইয়ার্ড, খুবই অ্যাবসার্ড, খুবই গাহিম করার মতো, কিন্তু আসলে মনোবিজ্ঞানীরা এটা অনেকটা একমত হয়েছেন যে জেফ্রি ডামার কিন্তু সাইকোপ্যাথ ছিল না, বরঞ্চ তার ছিল বেশ কয়েকটা পার্সোনালিটি ডিসঅর্ডার। তার মধ্যে একটা ছিল সিজোটাইপাল পার্সোনালিটি ডিসঅর্ডার, কারণ তার সাথে কেউ মিশতে চাইতো না। আরেকটা ছিল প্যারানয়া, এবং তার মধ্যে আরও কিছু ডেভেলপ করে, কিছুটা সোশিওপ্যাথিক ট্রেট ছিল, কিন্তু তাকে সাইকোপ্যাথ কিংবা সোশিওপ্যাথ বলা যায় না, কারণ তার মধ্যে কিন্তু অপরাধের একটা অনুশোচনা ছিল। হ্যাঁ, তার মধ্যে একটা অনুশোচনা ছিল যে সে আসলে কাউকে ভায়োলেন্টলি মারতে চায়নি, কার উপর ক্ষিপ্ত হয়ে প্রতিশোধ পরায়ণ হয়ে মারতে চায়নি, যেটা সাইকোপ্যাথদের মধ্যে দেখা দেয়। সে কিন্তু সেই সব পুরুষদেরকে তার শরীরের ভেতর অনুভব করতে চেয়েছে। শরীরের ভেতর অনুভব করতে চাওয়ার তাগিদ থেকেই সে তাদেরকে মেরে খেয়ে রান্না করে খেয়ে ফেলতো, এই আর কি। সো এটা ছিল জেফ্রি ডামারকে নিয়ে আমাদের অনেকের ভুল ধারণা যে জেফ্রি ডামার ছিল একজন সাইকোপ্যাথ মনস্টার। হ্যাঁ, হি ওয়াজ আ মনস্টার বাট নট আ সাইকোপ্যাথ। তো আজকের জন্য এইটুকুই। নেক্সট বিডি প্রেজেন্স ডিবাঙ্ক উইথ ডক্টর মালিহা থেকে আমি আজকে বিদায় নিচ্ছি। আগামী সপ্তাহে আসবো নতুন একটি টপিক নিয়ে। ততদিন পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।